অবুঝ পাড়ার বাড়ি। লেখনীতে হুমায়রা। পর্ব ৮। সাদিক আবার আসলো মাস দুয়েক পর, তাও মায়ের জোড়াজুড়িতে। অহনা সাদিকের ঘরেই থাকে এখন। সেদিন স্টোর রুমে যেতে চেয়েছিল, কিন্তু ফরিদা মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলেছিল, প্রতিদিনের ঢং ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখো। বাইরের লোকের সামনে অপমান করার দরকার নাই। আসল কথা ছিল অন্য কিছু। খলিল সাহেব বোনের কথায় এক বর্ষর তালা স্টোর রুমে ঝুলিয়ে দিয়েছিল। সাথে কথা শুনিয়েছিল ফরিদাকে। তাই এই রাগ। অহনা বেশ বুঝেছিল তার ফুপু শাশুড়ির বেশ প্রভাব আছে এই বাড়িতে। সেবার সাদিক আসলো সকাল সকাল। সারা সকাল ঘুমিয়ে বিকালে সেই যে বাইরে গেল, ফিরল গভীর রাতে। তারপর ড্রয়িং রুমে খেলা দেখার অজুহাতে বাকি রাতটুকু কাটিয়ে দেয়। একদিন, ২ দিন, ৩ দিন এমনই গেল। অহনার সাথে খারাপ ব্যবহার কি কোনো ব্যবহারই করে না। ডাকা তো দূর, নজর তুলে দেখে না পর্যন্ত। অহনা বেশ বোঝে রাতে যতক্ষণ সে ঘরে থাকে ততক্ষণ তার স্বামী ফেলে না। ভোরবেলা সেও ঘর ছাড়ে আর সাদিকও ঘরে ঢোকে। অহনার আর কি হয়ে গেছে আগাছা। শিকড় গভীর জন্য তুলে ফেলতেও পারছে না। তবে চতুর্থ দিনের দিন একটা ঘটনা ঘটে গেল। ফরিদা সাদিকের এক গাদা কাপড় ওর হাতে তুলে দিল। সবগুলো ধুতে হবে। অহনার কাপড় ধোয়ার তেমন অভিজ্ঞতা নেই। ফরিদা অন্য কারো কাপড় ধোয়া পছন্দ করে না, জন্য নিজের কাপড় নিজেই ধুয়ে ফেলে। আর খলিল সাহেব কোনোদিনও ময়লা কাপড় বাড়ি আনেননি। তাই অন্য সব কাজে বেশ পটু হলেও এই কাজে সে আনারই থেকে গেছে। আজ ফরিদার কোমরে আর পিঠে দারুণ ব্যথা হচ্ছিল। বলা চলে এক প্রকার বাধ্য হয়েই অহনার হাতে কাজটা তুলে দিল। সাদিকের ফিরে যাওয়ার সময়ও হয়ে এসেছে। অহনা ভয়ে ভয়ে সব ধুলেও সাংঘাতিক ভুল করে ফেলল। সাদা আর রঙিন টি-শার্ট একসাথে ভিজাল। আরেকদিকে একসাথে ভিজিয়েছে প্যান্ট আর শার্ট। সেখানে সাদিকের শখের সাদা প্যান্ট আর ফরমাল সাদা শার্ট ছিল। আর ছিল মৌলির নিজের হাতে ডিজাইন করে দেওয়া সাদা পাঞ্জাবি। সবগুলো সাদা কাপড়েরই বেহাল দশা হয়ে গেল। কোনোটা নীল রঙের ছোপ দাগ পড়ল তো কোনটায় লাল রঙের। আর মৌলির দেওয়া পাঞ্জাবিতে তো এক এক জায়গায় এক এক কালার বসে গেল। অহনা অত সব বুঝল না। রং যে হতে পারে কিংবা ওগুলো যে প্লেন সাদা ছিল সেটাও বুঝল না। ও তো সরাসরি পানিতে ডিটারজেন্ট গুলিয়ে ভিজিয়ে রেখেছিল, ঘণ্টাখানেক পর হালকা কেচে ধুয়ে ফেলেছিল। কড়া রোদে করকরা শুকে যাওয়ার পর বিকালে তুলে আনল, এরপর আয়রন করে বিছানায় সুন্দর করে ভাঁজ করে রেখে রাতের রান্না করতে গেল। ফরিদার শরীর খারাপ জন্য আবারও রান্নার দায়িত্ব পেয়েছে সে। না হলে সাদিক আসলে সে রান্নাঘরের কাজ থেকে ছুটি পেয়ে যায়। সাদিক আসলো ৯টার দিকে। ফরিদা খাবার খেয়ে শুয়ে পড়েছে। অহনা রান্নাঘর থেকে দেখল সাদিক হাতে পাঞ্জাবি নিয়ে বড় বড় পা ফেলে মায়ের ঘরের দিকে যাচ্ছে। মিনিটের মধ্যে আবার চলেও এলো। অহনার চোখ সরাতে না সরাতেই সাদিক রান্নাঘরে এসে হাজির। চোখ সেদিনের মতোই লাল হয়ে আছে। আবার কি সেদিনের মতো কিছু করবে? ঢোক গিলল অহনা। গতবারের মতো এবারেও ধারণা ভুল প্রমাণিত হল। সাদিক অহনার হাত মুচড়ে ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন? মানুষের ইমোশনের কোনো মূল্য নেই? বিয়ে হয়েছে জন্য যা খুশি তাই? খবরদার, যদি আর কোনোদিন আমার জিনিসে হাত দিয়েছ তাহলে হাত কেটে ফেলে দেব। অহনা চোখ খিচে বুজে রইল। ব্যথায়টু শব্দটাও করল না। কথা শেষে সাদিক ওর মুখের উপর পাঞ্জাবি ছুঁড়ে চলে গেল। কি হলো কিছুই বুঝল না অহনা। মেঝে থেকে পাঞ্জাবি তুলে দেখতে লাগল। কান্না আটকানোয় চোখ জ্বলছে। ফরিদা কাতরাতে কাতরাতে এসে বলল, সাদা জামা যে আলাদা ধোয়া লাগে তা জানো না? বাপের বাড়িতে কি খালি ছেলে ফাঁসানো শিখে এসেছ? অহনা সাদিকের পাঞ্জাবি হাতে মাথা নিচু করে চুপ করে রইল। সে রাতে সাদিক বাড়ি ফিরল না। অহনা অনেক রাত পর্যন্ত পাঞ্জাবির রং উঠানোর চেষ্টা চালাল। কিন্তু কাজ হল না। উল্টে কাপড় পাতলা হয়ে গেল। সাদিক ফিরল ভোরের দিকে। অহনা পাঞ্জাবি শুকাতে দিয়ে খাটে বসে বসেই ঘুমিয়ে গেছে। ইচ্ছা ছিল পাঞ্জাবি শুকানোর পর লেবু দিয়ে ঘষে আবার চেষ্টা করা। তার আগেই ঘুমিয়ে পড়েছে। সাদিক ঘুমন্ত অহনার দিকে এক পলক তাকালো, শুধু প্রথমবারের মতো অন্য নজরে। না রাগ, না ক্ষোভ আর না কামনা। সেই দৃষ্টিতে পরিচিত হবার ভাব ছিল। সারারাত যে কেমন ছটফট করে কাটিয়েছে তা একমাত্র সেই জানে। মৌলি ওর জীবনে আসা প্রথম নারী, প্রথম ভালোবাসা। যখন ভালোবাসাটাই বুঝত না তখন থেকেই টান অনুভব করত।
সময়ের সাথে সাথে সেই টান ভালো লাগা, এরপর ভালোবাসায় রূপ নিয়েছে কোনোদিন অন্য কাউকে জীবনে আশাও করেনি। অপরদিকেরও সেই হাল, তার বিয়ের কথা শুনে হসপিটালে ভর্তি ছিল মৌলি। এরপর একদম চুপচাপ হয়ে গেছে, কাজিনদের মধ্যে আর কেউই ওর সাথে ভালোভাবে কথা বলে না। এই একটা মানুষের জন্য সে সব হারিয়েছে, সব। সারারাত মসজিদে কাটিয়েছে সাদিক। নামাজ পড়ে প্রার্থনা করেছে নিজের অশান্ত মনের শান্তির জন্য। এরপর ফরজে সিদ্ধান্ত নিয়েছে জীবন থেকে পুরনো স্মৃতি সব মুছে ফেলবে। পাঞ্জাবিটাই হয়তো সূচনা ছিল। না হলে এত বছর কাদার ছিটা পর্যন্ত যে পাঞ্জাবিতে লাগেনি, সেই পাঞ্জাবি হুট করে ধুতেই বা কেন যাবে, আর এই অবস্থায় বা কেন হবে? অভিনয়ের জন্য প্রস্তুত ছিল আগে থেকেই। এখন বাস্তবের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিল। বিছানায় বসে চুল খামছে, অনেকক্ষণ ভাবল। এরপর মৌলির দেওয়া সমস্ত জিনিস ছাদে নিয়ে পুড়িয়ে ফেলল। এরপরের শেষ কাজ হিসেবে ঘরে ফিরে অহনাকে ডেকে তুলল। প্রথমবারের মতো নরম গলায় বলল, সরি। অহনা ভয়ার্ত মুখে ফ্যালফ্যাল করে তাকাল। সাদিক ওর দিকে তাকাতে পারল না। চোখ নিচের দিকে রেখে ছোট করে বলল, গতরাতের জন্য। আর অহনা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েই রইল। সাদিক বার কয়েক পলক ফেলে বলল, বাকি সব কিছুর জন্য। বলেই আর থাকল না। অহনা বুঝতে চেষ্টা করল অনেক। ব্যবহারের জন্য ক্ষমা চাইল কি? কিন্তু কেন? ও তো এসব চায় না। আসলে কি চায় তা ও নিজেই জানে না। শুধু চায় ঘুমাতে। হ্যাঁ, ঘুমাতে চায় অনেকক্ষণ। অনেকদিন হলো ঠিকমতো ঘুমায় না। ঘুমে ধুলতে ধুলতে আবার ঘুমিয়ে পড়ল। সাদিক আবার ডেকে তুলল। একদম রেডি হয়ে এসেছে। অহনা চোখ কচলে উঠে বসল। ওর মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ঘুমের রেশ কিছুতেই কাটছে না। সাদিক মৃদু গলায় বলল, আমি চলে যাচ্ছি। মাকে বলে দিও। আর এটা তোমার হাত খরচের জন্য। অহনার হাতে কিছু টাকা জুয়ে দিয়ে ভারী কদমের চাপ ফেলে চলে গেল। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সে। কখনো তো এটা কল্পনাই করেনি, তাহলে এমন স্বপ্ন কেন দেখছে? যদি স্বপ্ন না হয় তাহলে কি? রাতেই না মারতে আসল। এখন আবার এত ভালো করে কথা। জিন ভূতের আছরও হতে পারে। অহনার জানার কথা নয়, সাদিক এই সম্পর্ক মানতে নিজেকে ঠিক কতবার ভেঙেছে, আর এখনও ভেঙে চলেছে। সারা সকাল টিভিতে আর্ট বিষয়ে ডকুমেন্টারি দেখেছে মাহাদি। সাদিক বাইরে ছিল আর অহনা নিজের কাজে ডুবেছিল। ছেলের এতক্ষণ ডকুমেন্টারি দেখার ফলাফল পেতে হতো ছেলের বাবাকে। নিজের প্রিয় টি-শার্টের বেহাল দশা দেখে সাদিক রাগ নিয়ে অহনার সামনে হাজির হল। টি-শার্ট অহনার মুখের সামনে ধরে বলল, দেখো তোমার ছেলে কি করেছে। হকচকিয়ে গেল অহনা। টি-শার্ট হাতে নিয়ে চিন্তিত গলায় বলল, মাহাদি তো দুষ্টু না। কোনোদিন এমন করেনি। তো কি আমি মিথ্যে বলছি? সাদিক চেঁচিয়ে উঠল। অহনা থতমত খেয়ে গেল। পুরো টি-শার্ট জুড়ে রঙের কাজ দেখা যাচ্ছে। বোধহয় কিছু আঁকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আঁকাটা সম্পূর্ণ হওয়ার আগেই টি-শার্ট হাতছাড়া হয়ে গেছে। অহনা আমতা আমতা করে বলল, আচ্ছা, আমি এটার দাম দিয়ে দেব। ভয়ঙ্কর রাগল সাদিক। অহনার হাত মুচড়ে গর্জে উঠে বলল, আমাকে টাকার গরম দেখাচ্ছ? অহনা ব্যথায় আর্তনাদ করে উঠতেই কোথা থেকে মাহাদি ছুটে আসল। কাঁদতে কাঁদতে সাদিকের পায়ে ছোট ছোট হাত দিয়ে মারতে মারতে বলতে লাগল, আম্মুকে ছাড়ো, আম্মুকে ছাড়ো। কান্নার বেগ বাড়তেই লাগল। সাদিক বিস্মিত হয়ে ছেড়ে দিতেই অহনা ছেলেকে কোলে তুলে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্মিত সাদিক এইটুকু ছেলের কাছে অপরাধী হয়ে জায়গা ত্যাগ করল। রাতে শোয়ার পর মাহাদি সাদিকের ঘরে আসল। ছোট হাতের মুঠ খুলে 10 টাকার দুটো নোট বাড়িয়ে দিয়ে রাগী গলায় বলল, এই নাও লাল টাকা। তোমার জামার দাম। আম্মুকে যদি আবার ব্যথা দিয়েছ তাহলে তোমাকে আবার মারব। সাদিক বিস্ময়ে টাকা দুটো হাতে তুলতেই মাহাদি যে পথে এসেছিল সেই পথেই চলে গেল। তাকে আর কোনো কথাই বলতে দিল না। পরের দিন আবার সবুজ টাকা নিয়ে হাজির। সদ্য জেনেছে লাল টাকার থেকে সবুজ টাকার মান বড়। সাদিকের সামনে সবুজ টাকা ধরে বলল, এই নাও টাকা। এবারে তোমার বড় জামা দাও। আমি টাইগার আঁকব। সাদিক চোখ ছোট ছোট করে 20 টাকার নোট হাতে তুলে বলল, এই 20 টাকায় আমার জামা কিনবে? মাহাদি মাথা উপর নিচ করে সায় জানাল। সাদিক হেসে ফেলে নিজের প্লেন হোয়াইট টি-শার্ট ছেলের হাতে তুলে দিতেই নাচতে নাচতে মাহাদি চলে গেল। বিকালের দিকে টি-শার্টে টাইগার এঁকে সাদিকের সামনে হাজির।
কাঁচা হাতের আঁকানো বাচ্চা টাইগারের টি-শার্ট ওর সামনে রেখে হাত পাতল। ভ্রু বাঁকাল সাদিক। ভ্রু নাচিয়ে জানতে চাইল আবার কি। মাহাদিও ওর মতো ইশারায় টি-শার্ট দেখিয়ে বুঝাল ওর আঁকানো টি-শার্টের মজুরি চাচ্ছে। সাদিক হাসি চেপে বলল, এটা তো তুমি কিনে নিলে। মাহাদি উপর নিচ করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এখন তোমার কাছে সেল করব। সাদিক আগেই দেখেছে বয়স কম হলেও মাহাদির উচ্চারণ অনেক স্পষ্ট। আবার কথায় কথায় স্পষ্ট ভাষায় ইংরেজি উচ্চারণও বলে। সাদিক টি-শার্ট খুলে ডিজাইন দেখে বলল, আমি এটা কিনব না। পছন্দ হয়নি। মাহাদির মুখ অন্ধকারে ছেয়ে গেল। সাদিকের টি-শার্টে এর আগে রহবেরঙের আর্ট দেখেছিল, তাই একে দিয়েছে। ভেবেছে পছন্দ করে কিনে নেবে, কিন্তু তা হল না। সাদিকের হাত থেকে টি-শার্ট নিতে নিলেই সাদিক হাত সরিয়ে ফেলে বলল, এটা বিক্রি করবে কেন? আম্মুর জন্য টাকা ইনকাম করব, যাতে আম্মুর আর কষ্ট না হয়। মাহাদি ছোট কিন্তু অনেক বুঝদার। পুরো সকাল ডকুমেন্টারিতে আর্ট করে যে ইনকাম করা যায় তা দেখেছে, বুঝেছে, আবার কাজে করে দেখিয়েছে। বড় মানুষরাও যা বোঝে না, এই ছোট বাচ্চাটা তা বুঝে ফেলেছে অতি দ্রুত। এটা বলাই যায়, সব হারিয়েও অহনা একটা খাঁটি সোনা পেয়েছে। সাদিক বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, কত টাকায় বিক্রি করবে? নীল টাকায়। উচ্ছ্বাসিত হল মাহাদি। সাদিক ভ্রু বেঁকিয়ে বলল, 20 টাকায় কিনে 100 টাকায় বিক্রি। ভালোই তো বিজনেস বোঝো। বলেই পকেট থেকে 100 টাকার নোট বের করে ছেলের হাতে তুলে দিল। মাহাদি খুশি মনে চলে গেলেও কিছুক্ষণ পর রেডি হয়ে আবার আসল। সাদিকের হাত টেনে বলল, কালার কিনব, চলো। সাদিক হেসে ফেলে গেল সাথে। 100 টাকা ইনকাম করলেও কালার কিনল 1000 টাকার। অহনা ফিরে এসব দেখে মাহাদিকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, কারো থেকে কিছু নিতে হয় না বাবা, তোমাকে তো আম্মু কালার কিনে দেয়। মাহাদি মাথা নেড়ে নেড়ে বুঝাল ও একটা নীল টাকা ইনকাম করেছে, সেই টাকাতেই এসব কিনেছে। অহনা তপ্ত শ্বাস ফেলে বলল, এগুলো কিনতে ওই নীল টাকা অনেকগুলো দরকার। তুমি আর নিও না, ঠিক আছে? মাহাদি বুঝে মাথা নাড়ল। তারপর অহনা যেতেই কালার উঠিয়ে সাদিকের ঘরে গেল। সাদিক দরকারি মিটিং করছিল। মাহাদিকে দেখে বসতে বলে দ্রুত মিটিং শেষ হেসে বলল, কি ব্যাপার, কালার নিয়ে ঘুরছ কেন? আরও টি-শার্ট লাগবে? মাহাদি মাথা নেড়ে বলল, তোমাকে কালার ফেরত দিয়ে দেব। আম্মু বলেছে এগুলো কিনতে অনেক নীল টাকা লাগে। আমার অত নাই, পরে নেব তোমার থেকে। সাদিকের মুখ থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তোমার আম্মু মিথ্যে বলেছে, একটা নীল টাকা দিয়েই কেনা যায়। মাহাদি সজোরে মাথা নাড়ল, না, আম্মু মিথ্যা বলে না। বলেই কালার ফেলে এক দৌড়ে চলে গেল। সাদিকের ইচ্ছে হল সবগুলো রং বাইরে ফেলে দিক, কিন্তু রাগ সংবরণ করল। দ্রুত পায়ে অহনার কাছে গিয়ে চাপা গলায় চোটপাট করল অনেকক্ষণ। অহনা মাথা নিচু করে সব শুনল চুপ করে। সাদিক চুপ থাকল না। অহনাকে টেনে নিয়ে তাকে দিয়েই মাহাদির হাতে রং তুলে দেওয়াল। মাহাদি খুব খুশি হয়ে কালার করতে বসে গেল। পরের দিন লোকাল বাজার থেকে অনেকগুলো কমদামি সাদা গেঞ্জি কিনে ছেলের হাতে তুলে দিল সাদিক। এরপরের কয়েকদিন বাবা ছেলের টি-শার্ট বিক্রির বিজনেস চলল, যেখানে ক্রেতা হল বাবা আর বিক্রেতা হল ছেলে। চলবে। অহনার চরিত্র পড়ে আপনাদের যেমন রাগ লাগে, লিখতে গিয়ে আমারও রাগ লাগে। যারা এমন চুপ থাকে তাদের সাথে এমনই হয়। সবাই মাথায় উঠে বসে। এমন মেরুদণ্ডহীন মানুষ আমি অনেক দেখেছি, যারা ভেতরে ভেতরে মরে গেলেও চুপচাপ সয়ে যায়। যাই হোক, আমি রাইটার হলেও সব জানতা না। ভুল ত্রুটি অবশ্যই আছে, সেগুলো অবশ্যই ধরিয়ে দেবেন, আমি সংশোধনের চেষ্টা করব। তবে দয়া করে পার্সোনাল অ্যাটাক করবেন না। আর একটা কথা, গল্পের চরিত্র গল্পের খাতিরে ভাঙবে, গর্বে। তাই আগেই বলছি, গল্প এখনও শেষ হয়নি, তাই কোনো চরিত্রই শুরুর কয়েক পর্ব পরে জাজ করবেন না, অন্তত শেষ পর্বের আগ পর্যন্ত সব ধোঁয়াশাই থাকবে। ধন্যবাদ। হ্যাপি রিডিং।